হাসিমুখে। আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। আজকের এই স্পেশাল দিনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ফারহানা চৌধুরী বেবি। শুভ সকাল, কেমন আছেন? এবং সেই সাথে আপনাকে আজ আন্তর্জাতিক নৃত্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবং সেই সাথে আমরা একটু জানতে চাই আপনার পুরো জীবনের নাচের সঙ্গে জড়ানোর স্মৃতিটা। ধন্যবাদ। আমি ভালো আছি। আজকে আমাদেরই দিন, মানে এই ইন্টারন্যাশনাল ডান্স ডেটা, এটা প্রতি বছরই আমরা করে থাকি 29শে এপ্রিল। তো আমি বিশেষভাবে খুব প্রাউড ফিল করি যে আমি একজন নৃত্যশিল্পী। তো আমাদের ফ্যামিলি তো সবসময় সংস্কৃতিমনা। আমার মা নৃত্যগুরু মাতা রাহিজা খানম ঝুনু। তো সেই সুবাদে মানে পারিবারিকভাবেই এই লাইনে আসা, এই শিল্পকে বেছে নেয়া। আমার বড় বোন আগে নাচ করতো, মারা গেছে, খুব ভালো নাচ করতো। তো এরপরে আমি ছিলাম গানে, বাবা দিবে না। তারপর গান তো ভালো লাগে না, গান শিখেছি 2 বছর, কিন্তু ওই নাচে চলে আসা। যে তখন তো ছোট ছিলাম, নাচে এত সুন্দর কাপড় পরতে হয়, সাজতে হয়, মানে আর নাচটা যে শুধু নাচ তা তো না, নাচটা কিন্তু একটা এক্সারসাইজ, ব্যায়াম, এটা শরীরের জন্য খুবই ভালো। তো এখন সেই জায়গা থেকে মানে মনের ইচ্ছা গানে নাই, নাচেই আসবো, সেই থেকেই আমার নাচে আগমন। সেই সাথে আপনার মার অবদান নাচের ক্ষেত্রে অনেক বেশি। বাবা পরে মেনে নিয়েছে, ঠিক আছে, তবে মানে ওভাবে না যে আগে যেমন নাচ করলে আরও অন্য কোনো ইয়েতে মডেলিংয়ে যাওয়া বা অন্য কোনো সাইডে থাকে, সেটা পছন্দ করতো না। পড়াশোনা করছো, নাচ করছো, সেটাই করো। নিজে মানে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, সেটাই করো, মানে আদার্স আর কোথাও। আমাদের যেমন আমি স্কলারশিপের জন্য ইন্ডিয়াতে একবার সুযোগ পেলাম, সেটাতেও রাজি হলো না আমার বাবা। আচ্ছা, বললো বাংলাদেশে তো ওরা শিখে আসছে, যারা সেই গুরুদের কাছ থেকে শেখো, শিখে অনেক বেশি ভালো করতে পারবে। আপনার মার অবদানের এত যে অবদান রয়েছে আমাদের নাচের ক্ষেত্রে বাংলাদেশে, সেই জায়গা থেকে আপনার কাছে কেমন অনুভূত হয়? খুবই ভালো লাগে, কারণ মা এমন একজন নৃত্যশিল্পী ছিলেন এবং নৃত্য পরিচালক ছিলেন। বাংলাদেশে কেন, সারা পৃথিবীতেই কিন্তু ছড়িয়ে আছে আমার ছাত্রছাত্রী। এবং সেই মানে ভালোবাসার থেকে মানে আমি সত্যি খুব প্রাউড ফিল করি যে আমি এমন একজন বড় গুণী নৃত্যশিল্পীর মেয়ে। তো সেই থেকেই তো নৃত্যশিল্পীকে ভালোবাসা, নৃত্যশিল্পটাকে ভালোবাসা। তো মার থেকে শিখেছি অনেক কিছু। মা শুধু একটা কথাই আমাদেরকে বেশি শিক্ষা দিতেন, সেটা হচ্ছে যে আমি এমনভাবে তোমাদেরকে তৈরি করব, তোমরা যেখানে দাঁড়াবে তোমরা সেখানে একটি ইনস্টিটিউট, তোমরাই ইনস্টিটিউট নিজেই গড়ে নিতে পারবে সব কিছু। তো এখন দেখছি যে আমার হাতে তৈরি যারা আছেন তারা বিভিন্ন জায়গায় কিন্তু কাজ করছে, অনেক কাজ করছে, খুব ভালো কাজ করছে, এবং বেশ বড় বড় জায়গায় কিন্তু এখন তারা ধরে রেখেছে নিজেদেরকে। যেহেতু আমাদের দেশে আয়োজন বা উৎসব একটা অন্যরকম আনন্দের জায়গা, এবং সেই সাথে বিশেষ দিবস কিন্তু খুব বড় করে আয়োজন করা হয়। যেহেতু আজ আন্তর্জাতিক নৃত্য দিবস, সেক্ষেত্রে আপনারা যারা নৃত্যশিল্পী আছেন, কোরিওগ্রাফার আছেন, তারা কিভাবে পালন করে থাকেন? মানে আমাদের একটা বাংলাদেশ নৃত্যশিল্পী একটি সংস্থা আছে, সেটি 1978 সাল থেকে তৈরি হয়েছে নৃত্যশিল্পী বা এই শিল্পটাকে উন্নতির জন্য। তখনকার দিনে সব বড় বড় নৃত্য গুরুজনরাই এটাকে তৈরি করেছে। তো আমাদের শুধু বাংলাদেশে মানে ঢাকা কেন্দ্রিক না, এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতেও আমাদের জেলা, উপজেলা এবং বিভাগীয় অনেকগুলো কমিটি আছে, প্রায় 50টা জেলায়। তো এখন আমি বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থায় সম্পাদক হিসেবে আমি এখানে আছি। আমরা এই 29শে এপ্রিল এই দিনে আমরা মানে সারা বাংলাদেশে কিন্তু এই উৎসবটা করে থাকি একদিনেই। তবে আমরা ঢাকা কেন্দ্রীয় যে কমিটি আছে, আমরা 23 তারিখ থেকে শুরু করি এই উৎসবটি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা যৌথভাবে আমরা এই আয়োজনটি করে থাকি 7 দিন ব্যাপী। আমাদের এখানে মেলা হচ্ছে, আমাদের এখানে রেগুলার মানে বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু অনুষ্ঠান চলছে, এবং সেই সাথে কর্মশালা। আমাদের আগামী 26-27 এপ্রিল কর্মশালা আছে নৃত্যগুরু রাহিজা খানম ঝুনুন স্মরণে। এবং আমাদের এখান থেকে ইন্টারন্যাশনালি একটি বাণী আসে, ITI যেটার সাথে সম্পৃক্ত, ইউনেস্কোর ওখান থেকে একটি বাংলাদেশে সারা মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই বাণীটা আসে। তো এই বাণীটাও আমাদেরকে কিন্তু এই 29শে এপ্রিলে আমরা বাংলা এবং ইংরেজি দুটোতেই আমরা পাঠ করি। এবং আমাদের বাংলাদেশ থেকেও একজন মানে বাণী দিয়েছে এবার,
সেটা হচ্ছে আমাদের MR ওয়াসেক, আমাদের বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার ক্রীড়া সম্পাদক সে এখন। আর আমাদের বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থায় আছে সভাপতি মিনু হক এবং সাধারণ সম্পাদক সাজু আহমেদ। তাদের নেতৃত্বে আমরা ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি এই সংস্থাটিকে। এবং 29শে এপ্রিল সারা বাংলাদেশের নৃত্যশিল্পীরাই এই দিবসটি উদযাপন করবে। এবং আমরা এবার শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত আমরা ওখানে উদ্বোধনী নাচ মঙ্গল নৃত্য করে একটি র্যালি নিয়ে আমরা চলে আসব ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন পর্যন্ত। আমরা জানি যে যে কোনো দেশের মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু অনুপ্রেরণা হিসেবে সংস্কৃতি কাজ করে থাকে এবং নাচ সেটির একটি অংশ। তো এই মুহূর্তে নৃত্য আমাদের দেশে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে? আসলে একটি জাতির পরিচয় তো সংস্কৃতি দিয়ে। তো সেক্ষেত্রে যে আমাদের যে নৃত্যগুরুরা ছিলেন তারা কিন্তু এই শিল্পটা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু অনেকে মেনে নেয় না আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু এটা এখন দেখছি, এখন কিন্তু অনেকে এটাকে নিজেদের চলার একটি মানে কি বলবো চলার একটি ভাগ, মানে এটা দিয়ে তার জীবনযাপন কিন্তু বাই প্রফেশনালি নিচ্ছে। অবশ্যই, কারণ এখন দেখা যাচ্ছে প্রতিটি স্কুলে কলেজে এই কালচারাল একটা সাইডই রেখে দিয়েছেন তারা, এবং সবাই শিক্ষক হিসেবে সেখানে জয়েন করছে। তারপর মনে করেন স্কলারশিপ নিয়ে যারা আসছেন তারা আমাদের এখানে কিন্তু 3টি একাডেমি আছে, মানে বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু মাস্টার্স করা হচ্ছে, অনার্স মাস্টার্স দুটোই করা হচ্ছে নাচের উপরে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটাও কিন্তু বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থারই অবদান, তারা কিন্তু প্রথম শুরু করেছে এই প্রস্তাবটা দিয়ে। এবং রবীন্দ্র সৃজন কলা কেন্দ্র এবং শান্তামারিয়াম, এই 3টি জায়গায় কিন্তু মাস্টার্স করা হচ্ছে। আর আমাদের তো বিভিন্ন জায়গায় অনেক সংগঠন আছে, আমরা সেই সংগঠন সবাই মিলেই কিন্তু আমাদের এই বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, এটাকে নিয়েই কিন্তু আমরা এগিয়েছি। মানে এটা বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার এইখানেই কিন্তু আমাদের যত সংগঠন আছে সবাই কিন্তু আমরা এখানে পার্টিসিপেট করে থাকি। তো নাচটা কিন্তু অনেক অনেক দূরে গিয়ে গেছে, এখন মোটামুটি সবাই কিন্তু আসছে নাচের দিকে ফিরছে। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে নাচটা, গান কিন্তু আমরা সবাই পারি মোটামুটি, শিখলে কিন্তু সবাই করতে পারি, কিন্তু নাচটা কিন্তু খুব অনেক সময় পাওয়া যায় না। তো আজকাল দেখা যায় যে বাইরে অনেকেই কিন্তু পড়াশোনা করতে চলে যাচ্ছে, তো যারা এখান থেকে মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত বা A-level পর্যন্ত করে যায় নাচটা, ওখানে গিয়ে যখন বাইরের ইউনিভার্সিটি বা ইতে নাচ করে তখন বলে মানে ওয়াও একটা ব্যাপার যে আমাদের ইউনিভার্সিটিতে এরকম একটা ডান্স আর্টিস্ট আছে, তো ও তো এইরকম করেই সে বিখ্যাত হয়ে যায় ওখানে। মানে আমার ফ্যামিলিতেও তো আমি অনেকে দেখেছি এখানে, যে আমার এখানে অনেকে নাচ শিখে আমার নেপো যারা আছে তারা ওখানে গেছে, গিয়ে দেখি সব মানে আমাকে মানে বেস্ট বিশেষ জানাচ্ছে, তারা শুভেচ্ছা জানাচ্ছে যে আমরা এখানে অনেক পরিচিত। নাচের সাথে একটা শিল্পের সম্পর্ক আছে এবং শিক্ষক কিন্তু সেই শিল্পটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার কাজটি করে থাকেন। এবং নতুনদের মাঝে আপনি বলছিলেন এখন সবাই এটি খুব আগ্রহ সহকারে শিখছেন এবং একসেপ্ট করছেন যে না, নাচও একটা শিল্প এবং এটাকে বাই প্রফেশনালি নেওয়া যেতে পারে। এই বিষয়টা আপনার কাছে অবশ্যই ভালো লাগার একটি বিষয়, আমাদের শিল্প ডে বাই ডে আরও ভালো করছে। সেই সাথে যখন আপনি যখন শেখান, এই যে যারা শিখছে তাদের মধ্যে আগ্রহটা কেমন দেখেন, এবং তারা যখন ভালো কিছু করে এবং আপনার যখন স্টুডেন্ট দেখা যায় আপনার চেয়েও একটা ভালো মুদ্রা করে আপনাকে দেখাচ্ছেন, তখন আপনার কেমন লাগে? আমি শিক্ষক হিসেবে কিন্তু আমি খুবই সফল, কারণ আমার স্টুডেন্টদেরকে দিয়ে আমি তো দেখেছি, কারণ আমি নিজেই বলবো এই কারণে মানে সবাই শিখে খুব ভালোভাবে, কিন্তু আজকাল দেখা যাচ্ছে কি এত পরিচালক হয়ে গেছে আমাদের, মানে আর পাশাপাশি ধরো যে পড়াশোনার যে কোচিং, যেটা কোচিংয়ের কারণে আগে যেটা আমরা দেখতাম যে শুক্র শনি ছুটির দিন মানে ছুটির দিনই, সেটা আমাদেরকে অন্য একটা অ্যাক্টিভিটিস করতে হবে, হ্যাঁ এটা আমরা জানতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবাইকে কোচিংয়ে নিয়ে গিয়ে বাধ্য করে হচ্ছে যে না কোচিংটা করতে হবে বাধ্যতামূলক। এবং যখন বলে যে না আমাদের তো অন্য অ্যাক্টিভিটিসে আছে যাব, নাচ করে কি করবে, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো সেটার মুখোমুখি কিন্তু আমি অনেকবার হয়েছি এবং আমি অনেক স্টুডেন্টদেরকে বলেছি আমাকে ওই টিচারের সাথে কথা বলাও, আমি কথা বলতে চাই। তো অনেকের সাথে কিন্তু আমি কথা বলেছি, এমনও শোনা যায় এখন অন্যান্য টিচাররা, আমার কয়েকটা স্টুডেন্টের টিচাররা বলে যে তোমার ওই ম্যাডামের সাথে কিন্তু আমাদেরকে আর কথা বলতে দিও না।
আচ্ছা। উনি তো কেন কথা বলবো না, এখন আপনারা যদি এই সপ্তাহে 7টা দিনই তাদেরকে এই পড়াশোনা, তাহলে ওরা আদার্স দিকটা কোন দিক থেকে দেখবে? তো এখন অনেক ছেলে মেয়ে কিন্তু শিখতে চাচ্ছে, কিন্তু চর্চাটা খুব করতে চাচ্ছে না। মানে আমাদের কোচিং আছে, আমাদের এইটা আছে, আমাদের ওইটা আছে, তারপরে যতটুকু পারি তাদের সাথে এখন কথা বলে জায়গাটা ঠিক করে যে হ্যাঁ এইটুকুর মধ্যে আসবে এসে। তবে অনেক সময় হয় কি, যেমন জ্যাম থাকে, অনেক সময় অনেক ক্ষেত্রে এসে সঠিকভাবে পৌঁছাতে পারে না, দেখা যায় যে অনেক লেন্দি হয়ে যায় রিহার্সেল টাইম অথবা ক্লাসের টাইম। তখন অনেকে বলে যে পড়াশোনা তো হয়ে যাচ্ছে, তো সেটার একটা বাধার সম্মুখীন হই। ফিজিক্যাল এক্সারসাইজ আই থিংক সবার করা উচিত। তো মাঝখানে যেমন এই যে আমাদের কোভিড গেল, কোভিডেও কিন্তু আমরা থেমে থাকিনি, আমরা কিন্তু অনলাইনে সবাইকে কিন্তু মানে কিভাবে রাখা যায়, কিভাবে অ্যাক্টিভ রাখা যায়, কিভাবে সচল ভাবে তারা সব এবং ডিপ্রেশনও কিন্তু দূর করে নাচ। এটা শরীরের জন্য যেমন ভালো, মেন্টাল হেলথের জন্য অনেক ভালো। তো সেক্ষেত্রে অনেক বাধা, তো আমাদের বাধা বিপত্তি এটা এড়িয়ে দিয়েই তো আমাদেরকে চলতে হবে, সেভাবেই কিন্তু কাটিয়ে চলছি। তো এইভাবে আমার মনে হয় যে আর পিছিয়ে থাকবো না। সেক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েও গেছি এবং আমার স্টুডেন্টরা মানে এত হ্যাপি, আমি তাদেরকে পেয়েও হ্যাপি, তারা আমাদেরকে পেয়েও অনেক হ্যাপি। বাহ, দারুণ একটি বিষয়। আমরা আরেকটি বিষয় জানতে চাই যে এই যে আপনি একাধারে একজন দক্ষ নৃত্যশিল্পী, সেই সাথে আপনি শিক্ষক, সেই সাথে আপনি কোরিওগ্রাফার এবং সেই সাথে আপনি নৃত্য নির্দেশক, এই যে এত প্রফেশনে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং পাশাপাশি আপনি কিন্তু নিজের কাজ দিয়ে খুব পরিশ্রম করছেন, স্টুডেন্ট পড়াচ্ছেন, স্টুডেন্টদেরকে শেখাচ্ছেন। সেই জায়গায় শুরুর দিকে যখন স্ট্রাগলিংটা করেছেন তখন সময়টা কেমন ছিল? তখন আসলে আমি অত বেশি আমাকে বেগ পেতে হয়নি, কেননা আমার মা যখন গুরু ছিলেন, সে নাচ শেখাতেন, যখন আমরা শিখতাম তখন কিন্তু অনেক কিছু তাকে দেখে দেখে শিখেছি, বাসায় দেখেছি সে কিভাবে করছে সব কিছু। সেও তো একজন নির্দেশক, কোরিওগ্রাফার ছিলেন, যার কারণে আমার বড় বোনও কিন্তু অনেকটা ওভাবে তৈরি ছিলেন তার কাছ থেকে পেয়ে। তো সে অনেক কিছু শিখে আমার কিন্তু জিনিসটা কিন্তু খুব মানে কি বলবো, মসৃণ হয়ে গেছে। আমি খুব মানে মসৃণ একটা পথ পেয়েছি, যার কারণে আমার কিন্তু চলতে খুব একটু বেশি আটকে যেতে হয়নি। তবে শুরু থেকে যেমন আমি তো বুলবুল ললিতকলা একাডেমিতে শিখতাম, ওখানে যখন শিখে বের হলাম তখন ওখানে আমি চাকরি পেলাম বাচ্চাদের শেখানোর। সেই থেকে আমার শেখানো এবং আমার নাচ, তখন আমি কোরিওগ্রাফি করতাম না, নাচ শেখাতাম ক্লাসের যেভাবে তৈরি করা হয় সেরকম। তখন তো কোরিওগ্রাফার ছিলেন আমাদের সোহেল রহমান, ইমদাদুল হক খোকন, নতুন ফিরোজা নতুন, ওনারা ছিলেন। ওনাদের কাছে আমরা কার্তিক সিনহা, তারপরে যারা বাইরে থেকে করে আসছেন শিবলি মোহাম্মদ, অনুপ কুমার দাস, তারপর সাজু আহমেদ, সবার কাছে কিন্তু করেছি মোটামুটি, মাসুদ স্যার। তো এরপরে আমি মানে লোক এবং সৃজনশীল আমি করাতাম, যেটা শিখেছি। আর আমার ক্লাসিক্যাল বিশেষভাবে শেখা হচ্ছে কথক এবং ওডিসি। হ্যাঁ, ওডিসিটা আমি করেছি আমাদের সানি মহাপাত্র, উনি ইন্ডিয়ান হাই কমিশনারের ফার্স্ট সেক্রেটারির ওয়াইফ ছিলেন। ওডিসি আমি 5 বছর, উনি যখন বাংলাদেশে আসলেন তখন ওনার কাছে তালিম নেওয়া ওডিসির উপরে। তো সেই থেকে এই জিনিসগুলো মিক্স করে সৃজনশীল, লোকনৃত্য এবং ক্লাসিক্যাল সব কিছু মানে এইভাবে তাদেরকে করাতাম। এবং এখন তো আমরা লোকনৃত্য সৃজনশীলটাই আমি বেশি করে থাকি, ক্লাসিক্যালটা শেখানোর জন্য বেসিক হিসাবে যেহেতু আমাদেরকে শিখতে হয়, সেজন্য আমি ক্লাসিক্যালটা ওভাবে শিখে তাদেরকে তৈরি করি। তো তখনও দেখেছি যে তারা ওইভাবে শিখে যেমন তৈরি হচ্ছে। এখন তো তখন কিন্তু একটা অন্যরকম ব্যাপার ছিল, রাস্তাঘাটে এত জাম ছিল না, পড়াশোনার এত কোচিংয়ের ছিল না, যার কারণে আমরা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করতে, পরিবেশটা সুন্দর ছিল। কিন্তু এখন হয় কি, সবকিছু মিলিয়ে মানুষও যেমন কেমন যেন একটু, এবং বাচ্চাদের পড়াশোনার অনেক চাপ থাকে, স্টুডেন্টদের অনেক পড়াশোনা করছে, গার্ডিয়ানরা সব মানে হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। আসলে গার্ডিয়ানরা কিন্তু এখন চান তাদের বাচ্চারা কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে থাকুক, কিন্তু পড়াশোনাতে এত টাফ, মানে এখন দেখা যাচ্ছে যে এক একটা সাবজেক্টে এক এক জায়গায় কোচিং করতে হচ্ছে। এই যে ছোটাছুটি করতে হয় বাচ্চাদেরকে, সেক্ষেত্রে তো বাচ্চারা যে একদম টায়ার্ড হয়ে গিয়ে তখন গিয়ে বলে যে না আর করব না, মানে আসতে চায় না, একটু টায়ার্ড লাগছে, মানে এই যে মানে এটার সম্মুখীন অনেকভাবে হতে হচ্ছে। তারপর যাই হোক, এটা কাটিয়ে আমরা তাও ঠিক করে নিচ্ছি যে না, এটা দিয়ে আমরা করে যাব। এটাই তো জীবন, সবকিছু মেনে নিয়ে যেতে হবে, করতে হবে, এগিয়ে যেতে হবে, থেমে থাকলে তো হবে না। রাইট। জি, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, বেশ সুন্দর কিছু মুহূর্ত কাটলো, বেশ ভালো একটা আড্ডা হলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার খুব ভালো লাগছে যে
এই যে নাচটা আমরা করি, আমরা দেখা যায় যে মিডিয়াতে অনেক সময় আপনাদের স্পন্সর নিতে অনেক হয় যে আপনাদের একটু ফেমাস ফেস লাগে লাগে, তো সেক্ষেত্রে হয় কি আমরা একটু হতাশ হই। তো আপনারা পারেন যে আপনারা তো অনেক অনুষ্ঠান করেন, আমার একটি অনুরোধ থাকবে যে শুধু নাচের উপরে একটা অনুষ্ঠান করেন, যেটা থেকে না হয় আপনারা ইনকামটা কম হলো, অসুবিধা কি, আমরা তো এই শিল্পটা তো বাঁচিয়ে রাখতে পারবেন। তবে আমি সাধুবাদ দিব, অনেক ধন্যবাদ দিব আপনাদের আমাদের যে মাহফুজ ভাই আছেন তাকে অনেক অসংখ্য ধন্যবাদ যে নাচের উপরে এখনও পর্যন্ত এটিএনে একটি ধারাবাহিক একটা নাচের একটা অনুষ্ঠান হচ্ছে। অন্যান্য চ্যানেলে এখনও দেখা যাচ্ছে না, বিটিভি আর এটিএনেই দেখছি যে নাচের উপরে মোটামুটি রেগুলার একটা অনুষ্ঠান হয়। এটা আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আজকে 29শে এপ্রিল আমরা সন্ধ্যার দিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নাট্যশালায় আমাদের মূল অনুষ্ঠানটি হবে। সেখানে কিন্তু শুধু বাংলাদেশ নয়, এখন কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের চায়না থেকে, ইন্ডিয়া থেকে এসেও শিল্পীরা করবেন, আমাদের সাথে যোগ দেবেন এই অনুষ্ঠানে। আপনাদেরকে অভিবাদন এবং আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা আসুন, দেখুন, শুনুন এবং অংশী হন। অনেক ধন্যবাদ। দর্শক, আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।